সাধারণ জনগণের চোখে দুটি দেশের মধ্যে বন্ধুত্বটা যতটা সরল বলে মনে হয়, আন্তর্জাতিক স্তরে সেই বন্ধুত্বটা যে আদতে ততটাও সরল নয় তা আবারও প্রমাণ হয়ে গেল। এখানে একদিকে যেমন রয়েছে রাজনৈতিক মারপ্যাঁচ, অন্যদিকে রয়েছে কূটনীতির খেলা। গত কয়েকদিনে ডোনাল্ড ট্রাম্পের দুটি চাঞ্চল্যকর ঘোষণা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। প্রথমত, একদিকে ভারতের মতন একটি বন্ধু দেশের ওপর তিনি চাপিয়ে দিয়েছেন বিশাল 25% শুল্ক, আর অপরদিকে এর থেকেও অবাক করা কাণ্ড হলো এই ঘোষণাটি কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প হাত মিলিয়েছেন পাকিস্তানের সাথে। এমনকি দাবি করেছেন পাকিস্তান নাকি তাদের বিশাল তৈল ভান্ডার থেকে একদিন ভারতকেও তৈল বিক্রি করবে। কিন্তু কেন ভারত? এটা কি রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক নিয়ে আমেরিকার আপত্তি, নাকি এর পেছনে অন্য কোনো গভীর কারণ আছে? আর পাকিস্তানের নামে করা সেই বিশাল তৈল ভান্ডারের গল্পটা কি আদৌ বিশ্বাসযোগ্য, নাকি এর পেছনে রয়েছে শুধু একটি ফাঁকা আওয়াজ? চলুন তাহলে জানা যাক এই আন্তর্জাতিক কূটনীতির পেছনে লুকিয়ে থাকা আসল সত্যতা, এবং দেখা যাক কিভাবে তেল, রাজনীতি এবং বাণিজ্যের এই ত্রিমুখী চাপের মাঝখানে এক জটিল খেলায় ভারত জড়িয়ে পড়েছে, আর কতটা মারাত্মক প্রভাব ফেলতে চলেছে আমাদের ভবিষ্যতের অর্থনীতিতে। ডোনাল্ড ট্রাম্প এই একটি নামের ওপর আজ পর্যন্ত কেউ বিশ্বাস জোগাতে পারেনি, কারণ তার চরিত্রটা আন্তর্জাতিক দরজায় খুবই আনপ্রেডিক্টেবল। কখনো তাকে বন্ধু মনে হয়, আবার কখনো শত্রু, কখনো নিছকই খামখেয়ালি। ডোনাল্ড ট্রাম্প এই 25% শুল্ক চাপাচ্ছেন 1 আগস্ট 2025 থেকে, কিন্তু তার এই সিদ্ধান্ত হঠাৎ করেই নেওয়া কোনো খামখেয়ালি বাণিজ্যিক পদক্ষেপ ছিল না। এটা ছিল এক ধরনের কৌশলগত বার্তা, যা ট্রাম্পের ভাষায় অশোভন শুল্ক বাধা সংশোধনের উদ্যোগ। এই খবরটা যেমন ভারতের রপ্তানি খাতে একটা উদ্বেগের ঢেউ ছড়িয়ে দিয়েছে, ঠিক তেমনই একটি বৃহত্তর অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কাও তৈরি হয়েছে। আপনারা ভাবছেন এত দেশ থাকতে ভারতকে কেন? আমেরিকার সঙ্গে তো ভারতের প্রায় $87 বিলিয়ন রপ্তানির সম্পর্ক, যা কিনা ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারিত্ব। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত ভারতের একাধিক রপ্তানি খাতকে সরাসরি টার্গেট করছে। এর মধ্যে রয়েছে গাড়ি আর অটো কম্পোনেন্টস, স্টিল, অ্যালুমিনিয়াম, স্মার্টফোন থেকে শুরু করে সোলার মডিউল, সামুদ্রিক পণ্য, রত্ন ও গয়না এবং কিছু প্রক্রিয়াজাত খাদ্য ও কৃষি পণ্য। টাটা মোটরস এবং ভারত ফোজের মতন কোম্পানিগুলো ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে তাদের পণ্যের চাহিদা কমার আশঙ্কা করছে, আর এর জোরে চাকরি হারানোর সম্ভাবনাও দেখা দিয়েছে। $9 বিলিয়ন বেশি মূল্যের রত্ন, গয়না আর সামুদ্রিক পণ্য রপ্তানিও এই 25% শুল্কের আওতায় পড়ছে, যা এই শিল্পগুলিকে চরম প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছে। তাদের সামনে এখন 3টে পথ খোলা আছে: হয় নিজের লাভ কমিয়ে মূল্য ধরে রাখা, নয়তো ক্রেতাদের ওপর শুল্কের বোঝা চাপানো, অথবা নতুন বাজার খোঁজা। তবে ওষুধ শিল্প, সেমিকন্ডাক্টর আর গুরুত্বপূর্ণ খনিজ খাতকে এই শুল্কের তালিকা থেকে বাদ রাখা হয়েছে। এর মধ্যে আবার টেক্সটাইল ও গার্মেন্টের খাতে একটি মিশ্র সম্ভাবনাও তৈরি হতে পারে। যদি আমেরিকা, চীন ও ভিয়েতনামের পণ্যের ওপর উচ্চ শুল্ক বজায় রাখে, তাহলে ভারতের সস্তা পণ্যগুলোর জন্য একটি সুযোগ তৈরি হতে পারে। আবার ফ্যাশন এবং স্পেশালিটি ফেব্রিক্সে ভারতের অংশীদারিত্ব কমতেও পারে। অর্থনীতিবিদদের মতে এই নতুন মার্কিন শুল্ক যদি 2025-26 অর্থ বছর পর্যন্ত বহাল থাকে, তাহলে ভারতের জিডিপি 0.2% থেকে 0.5% পর্যন্ত কমে যেতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকি আছে এমএসএমই খাতে এবং মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু ও কর্ণাটকের মতন ভারতের প্রধান রপ্তানি অঞ্চলগুলোর ওপর। কিন্তু হঠাৎ করে কেন ভারতের ওপর এই শুল্কের আঘাত? ট্রাম্প নিজেই এর একটি ব্যাখ্যা দিয়েছেন, যা শুনে আপনিও অবাক হবেন। ট্রাম্পের ব্যাখ্যাটা ছিল খুবই স্পষ্ট এবং পূর্ব পরিকল্পিত। তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে খোলাখুলি জানিয়েছেন যে ভারত রাশিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণে তেল আর অস্ত্রশস্ত্র কেনে, আর সে কারণেই এই মুহূর্তে যখন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চলছে, তখন ভারত এবং চীনের মতন দেশগুলোর রাশিয়ার কাছ থেকে এই বিপুল পরিমাণে তেল কেনাটা ঠিক নয় বলে তিনি মনে করেন। তার কথায় ভারত আমাদের বন্ধু হলেও আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য
খুব কমই হয়। তার কারণ ভারতে শুল্কের হার খুব বেশি। তাছাড়াও ভারতের যুদ্ধাস্ত্রের অনেকটাই ভারত রাশিয়া থেকে কেনে। এই সবের জন্যই ভারত এবার 25% শুল্ক দেবে। রাশিয়া থেকে তেল কেনার শাস্তিও পেতে হবে ভারতকে। অর্থাৎ এই শুল্ক কেবল বাণিজ্যিক সংক্রান্ত নয়, এটা আসলে রাশিয়ার সঙ্গে ভারতের বাড়তে থাকা সম্পর্ককে কেন্দ্র করেই একটি কূটনৈতিক সাজা বা কৌশলগত বার্তা। কিন্তু এখানেই শেষ নয়। এই শুল্কের আরোপের কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প আরও একটি নাটকীয় ঘোষণা করে সবাইকে চমকে দেন। তিনি পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে লিখেছেন যে আমেরিকা ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে চুক্তি করে নিয়েছে। ইসলামাবাদ এবং ওয়াশিংটন নাকি সে দেশের বিশাল তৈল ভাণ্ডারের উন্নতিতে যৌথভাবে কাজ করবে। এরপরেই তিনি সরাসরি ভারতকে খোঁচা মেরে বলেন, কে জানে ওরা হয়তো একদিন ভারতকে তেলও বিক্রি করবে। ট্রাম্পের এই মন্তব্যে পাকিস্তানের পক্ষ থেকেও সাড়া দেওয়া হয়েছে। পাকিস্তানে আমেরিকার দূতাবাস থেকে এই বাণিজ্যিক চুক্তির কথা নিশ্চিত করে বলা হয়েছে যে এটি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি আর শুল্ক কমাতে সাহায্য করবে। পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাক দরও এর আগে জানিয়েছিলেন যে আমেরিকার সঙ্গে পাকিস্তানের বাণিজ্যিক চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। অর্থাৎ একদিকে ভারতের ওপরে শুল্কের বোঝা চাপানো হচ্ছে আর অন্যদিকে পাকিস্তানের সঙ্গে নতুন তেলের চুক্তি। দেখে মনেই হচ্ছে ট্রাম্প খেলাটাকে অনেক গভীর থেকে খেলছেন। এখানেই আসে আসল প্রশ্নটা, পাকিস্তানে কি সত্যিই একটি বিশাল তৈল ভাণ্ডার আছে যেটার ফলে তারা একদিন ভারতকে তেল বিক্রি করতে পারবে? এই দাবির পেছনে কতটা সত্যি আছে সেটা এবার খতিয়ে দেখা যাক। পরিসংখ্যান প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের 2016 সালের তথ্য অনুযায়ী পাকিস্তানে 35 লক্ষ ব্যারেল খনিজ তেল আছে, যা তাদেরকে বিশ্বে 52তম স্থানে রেখেছে। পৃথিবীতে মোট যত তেল সঞ্চিত আছে তার প্রায় 0.021% রয়েছে পাকিস্তানে। তাদের প্রতিদিনের তেলের খরচ প্রায় 5,56,000 ব্যারেল আর উৎপাদন মাত্র 88,262 ব্যারেল। অর্থাৎ যদি তারা বিদেশ থেকে তেল আমদানি না করে তাহলে তাদের বর্তমান মজুদ তেল দিয়ে মাত্র 2 বছরেরই প্রয়োজন মেটানো যাবে। এমনকি আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য প্রশাসন আইটি এর 2021 সালের রিপোর্ট বলছে পাকিস্তানে মোট তেলের চাহিদার মাত্র 20% মেটায় তাদের নিজেদের দেশ থেকে, আর বাকি 80% আমদানি করতে হয়। তাহলে ট্রাম্পের এই বিশাল তৈল ভাণ্ডারের দাবিটা কি? সম্প্রতি কিছু সমীক্ষায় দাবি করা হয়েছে যে পাকিস্তানের সিন্ধু প্রদেশ, পাঞ্জাব এবং খাইবারের পাখতুনখোয়ায় নাকি নতুন করে তেলের এবং গ্যাসের বিশাল ভাণ্ডার খুঁজে পাওয়া গেছে। কিছু অতি উৎসাহী বিশ্লেষক এও দাবি করছেন যে এই ভাণ্ডারগুলো আবিষ্কার হলে পাকিস্তান বিশ্বের 4র্থ বৃহত্তম তেল মজুতকারী দেশ হতে পারে। তবে এই দাবির সপক্ষে এখনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি এবং কোনো বাণিজ্যিক তেল উৎপাদনকারী সংস্থাও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তাছাড়া নতুন ভাণ্ডারগুলি কাজে লাগাতে $500 কোটি মতন বিপুল বিনিয়োগের প্রয়োজন হবে এবং এর জন্য প্রায় 5 বছর সময় লাগতে পারে শুধু পরিকাঠামো তৈরি করতেই। আর পাকিস্তানের বর্তমান আর্থিক অবস্থা বিবেচনা করলে এত বড় বিনিয়োগ কিভাবে সম্ভব তা নিয়েই সব থেকে বড় প্রশ্ন ওঠে। ভারত যেখানে নিজেই প্রতিদিন 6 লক্ষ ব্যারেলের বেশি তেল উৎপাদন করে এবং যেখানে প্রায় 4.8 বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে, সেখানে পাকিস্তানের পক্ষে অদূর ভবিষ্যতে ভারতের মতন দেশের তেলের চাহিদা মেটানো প্রায় অসম্ভব। সুতরাং ট্রাম্পের এই পাকিস্তানের একদিন ভারতকে তেল বিক্রি করতে হবে খোঁচাটা আসলেই একটি কৌশলগত বার্তা, যা ভারতের ওপর চাপ সৃষ্টি করার জন্যই একটি হাতিয়ার মাত্র। তাহলে এই বিষয়টা তো স্পষ্টই প্রমাণিত, ভারত আর রাশিয়ার অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ করা এবং অন্যদিকে ভারতকে শাস্তি দেওয়ার কথা বলে পাকিস্তানের সাথে বন্ধুত্বের হাত বাড়ানো, এই সব কিছুর মাধ্যমে ট্রাম্প আসলে বিশ্বের মঞ্চে ক্ষমতার ভারসাম্যকে প্রভাবিত করতে চাইছেন। ট্রাম্পের আসল উদ্দেশ্য ছিল 3টি। প্রথমত, ভারতের ওপর চাপ তৈরি করে রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনাটা বন্ধ করানো। দ্বিতীয়ত, ভারতকে তার বদলে আমেরিকার কাছ থেকে আরও বেশি তেল ও গ্যাস কিনতে বাধ্য করা। আর তৃতীয়ত, বিশ্বের সাপ্লাই চেনে আমেরিকার প্রভাব পুনরায় প্রতিষ্ঠা করা। এই পরিস্থিতি ভারতের জন্য নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু একই সঙ্গে এটি আমাদের জন্য একটি নতুন সুযোগও বটে। এই সংকট হয়তো ভারতকে দীর্ঘদিনের সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং বিশ্ববাজারে নতুন নতুন পথ খুঁজে নিতে সাহায্য করবে। মোদিজি কিভাবে ভারতের এই চাপকে মোকাবিলা করবে এবং আমাদের অর্থনীতি ও কূটনৈতিক স্বাস্থ্য রক্ষা করে তা দেখার
জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমার বিশ্বাস সময় ট্রাম্পকে হাড়ে হাড়ে টের পাওয়াবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং এই ধরনের জটিল বিষয়গুলিকে সহজ ভাষায় দেখতে যদি পছন্দ করেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন।